হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি, তোমাদের সোহিনী ম্যাম। আজকে আমাদের সায়েন্সের এমসিকিউ এর প্র্যাকটিস সেট নাম্বার 5। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী ভিটামিন এই শব্দটি প্রস্তাব করেন? জেসি ড্রুমন্ড, ক্যাশমির ফ্রাঙ্ক, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার। কি হবে উত্তর? দেখো উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ক্যাসিমির ফ্রাঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসছে আমাদের কি ভিটামিন শব্দে ই বাদ যাওয়ার প্রস্তাবটা কে দেন? ক্যাসিমির ফ্রাঙ্ক, রবার্ট কোচ, জেসি ড্রুমন্ড এবং জেমস ওয়াটসন। কি হবে এটা? এখানে কি হয়েছিল, ভিটামিন, এই যে ভিটামিন এই শব্দটা কোত্থেকে এসেছিল? ভাবা হয়েছিল যে এটা হচ্ছে একটি ভীষণ ভাইটাল অ্যামাইন বা অ্যামাইন গ্রুপের কিছু একটা, তাই জন্য ভিটামিন এই নামটা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কি দেখা যায় যে এই অ্যামাইনের সঙ্গে এটার কোনো খুব একটা সম্পর্ক নেই। তখন জিনিসটাকে চেঞ্জ করার জন্য একজন বিজ্ঞানী আসেন, যার নাম হচ্ছে কি জেসি ড্রুমন্ড। তিনি বলেন যে শুধু ইটা বাদ দিয়ে দেওয়া হোক, তাহলে আর এর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই হচ্ছে আমাদের ভিটামিন শব্দের উৎপত্তির কারণ। ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন, যেখানে তোমাদের সমস্ত কনসেপচুয়াল ক্লাস সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এখানে আলাদা আলাদা করে রয়েছে। তার সাথে সাথে সেই ক্লাসগুলোর পিডিএফ এবং পিডিএফে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ, এছাড়া আলাদাভাবে টেস্ট পোর্টালে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ রয়েছে, যেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোয়েশ্চেন এবং ফুল লেন্থ মক টেস্টও তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। 1 ইয়ারের তোমাদের ভ্যালিডিটি। আর ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ, এটাও তোমাদের এখন চলছে লাইভ। এখানেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপিক অনুযায়ী তোমাদের এখানে এমসিকিউজ উইথ ডিটেলস ক্লাস চলছে, তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট টপিক অনুযায়ী এবং সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার টেস্ট সিরিজ। যত ডাব্লিউবিপি কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সমস্ত উইথ সলিউশন, উইথ এক্সপ্লেনেশন তোমাদের এই প্র্যাকটিস ব্যাচে রয়েছে। এবং এটা ছাড়াও তোমাদের উইকলি দুটো করে মক টেস্ট এই ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচে কিন্তু নেওয়া হচ্ছে। আর ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচে তোমাদের কুইক রিভিশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ে সিলেবাস ভিত্তিক। এখানেও তোমাদের উইকলি দুটো মক টেস্টের ব্যবস্থা, চ্যাপ্টার ওয়াইজ টেস্টের ব্যবস্থা, এই সমস্ত কিছু রয়েছে। আর ডাব্লিউবিপি কেপি বিগত বছরের সমাধান এবং ব্যাখ্যা সহ প্রশ্নোত্তরও তোমরা এখানে পাবে 2012 থেকে 2023-এ। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচেও তোমাদের চলছে রানিং, এখানেও তাই উইথ টেস্ট সিরিজ এটা ব্যাচ, প্রত্যেকটা কনসেপচুয়াল ক্লাস ডিটেলসে, তারপরে তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস, এই সমস্ত তোমাদের ব্যাচেসগুলো চলছে। এছাড়াও তোমরা সেন্ট্রালের জন্য এসএসসি, রেলওয়ে, এইগুলোর জন্য প্রিপারেশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে নিতে পারো। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এই কোর্সে গিয়ে ডেমো দেখলেই ডিটেলস পাবে। এছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, উপরে এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর মাস্ট জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, তোমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 3 চলে আসছে আমরা। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? কার্বন ডাই অক্সাইড নির্গমন, বৃক্ষচ্ছেদন, মিথেন নির্গমন। কোনটা হবে? বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং, তাই তো? গ্লোবাল ওয়ার্মিং। এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে কি কি দায়ী? এর সঙ্গে দায়ী হচ্ছে যে এটা আমাদের কি জন্য আমাদের কি দায়ী নয়, দ্যাট ইজ সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন, সিএফসি। এটা মূলত দায়ী হচ্ছে একটা অন্য কারণ, দ্যাট ইজ ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, যা পৃথিবীকে কি করছে, অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করছে। সিএফসি পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন। আর যদি আমাদের জিজ্ঞাসা করে, সিএফসি হলো সিনথেটিক যৌগ, যা প্রাথমিকভাবে হয়ে যাচ্ছে আমাদের এয়ার কন্ডিশন অ্যাডোসল প্রোপেলেন্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, তোমরা সবাই জানো গ্রিন হাউস। তো যদি জিজ্ঞাসা করে আমাদের গ্রিন হাউস কি জিনিস বা গ্রিন হাউস গ্যাসেস কি জিনিস, দেখো মূলত যে গ্রিন হাউস 5টা গ্রিন হাউস গ্যাস হয়, তার মধ্যে মেন যেগুলো সেগুলো হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে কিন্তু গ্রিন হাউস এফেক্টের জন্য, তাই না? মূলত গ্রিন হাউস গ্যাস আমরা কাদেরকে বলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে মিথেন, দ্যাট ইজ CH4, 2 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এছাড়া থাকে এরা দুজন হচ্ছে মেনলি, তাছাড়া নাইট্রোজেন ডাই অক্সাইড, এরা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। তো 5টা মেন গ্রিন হাউস গ্যাস আমাদের বললে আমরা বলবো মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার এবং ওজোন, এই 3জন। ঠিক আছে, চলে আসছি। নেক্সট চলে আসছে হচ্ছে আমাদের পরের একটা কোশ্চেন,
তো নিচের তালিকা থেকে দুটি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে কোনটার সঙ্গে কোনটা মিশছে তোমাকে এটা করতে হবে। দেখো ল্যাকটিক অ্যাসিড যেটা থাকছে আমাদের, ল্যাকটিক অ্যাসিড কার মধ্যে থাকছে? ল্যাকটিক অ্যাসিড থাকছে আমাদের টক দইয়ের মধ্যে, এটা আমরা সবাই জানি তাই না। 3 নম্বর হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে কার মধ্যে? আমাদের লেবুর মধ্যে। টার্টারিক অ্যাসিড থাকে আমাদের কার মধ্যে? তেঁতুলের মধ্যে। আর অক্সালিক অ্যাসিড থাকে হচ্ছে আমাদের কি? টমেটোর মধ্যে। তাহলে আমাদের এখানে উত্তর দিলে কি হয়ে যাচ্ছে? তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ যে অপশনটা রয়েছে সে হয়ে যাচ্ছে 4-এর, দেখে নিচ্ছি। এ এখানে এগুলো এ হবে নিশ্চয়ই, সরি 4-এ। বি যে টার্টারিক অ্যাসিড সে চলে যাচ্ছে আমাদের 1-এ। সি যে অক্সালিক অ্যাসিড সে চলে যাচ্ছে 3-তে, এবং ডি যে সাইট্রিক অ্যাসিড সে চলে যাচ্ছে আমার 2-তে। তাহলে আমার সঙ্গে কোনটা অপশন মিলছে? অপশন আমাদের ডি অপশন মিলে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে। নিচে কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, পলিচুন, লবণ। বলো কোন পদার্থটি জলে দিলে সঙ্গে সঙ্গে সেটা তাপ উৎপাদন করে? কেন হয়? দেখো আমাদের যদি ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, এই ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি আমরা যেটাকে ক্যালসিয়াম আছে, প্রথমে আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইড মানে কি? পলিচুনের রাসায়নিক নাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি আমরা জল মিশাই তাহলে আমরা কি তৈরি হবে? হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং এই যে বিক্রিয়াটা হচ্ছে এটা হচ্ছে একটা তাপমোচী বা যাকে আমরা বলবো হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, যেখানে জলটাকে ফুটতে শুরু করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা আর একটা নাম কি বলি? স্ল্যাকড লাইম। আর ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে কুইক লাইম। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়াল তাহলে বিক্রিয়াটা কি হওয়া উচিত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে আমাদের দেওয়া উচিত এর সঙ্গে আর একটা কি জিনিস উৎপন্ন হয়? হিট উৎপন্ন হয়, যেহেতু এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন বলছি আমরা। ঠিক আছে, আর যদি চলো নেক্সট কোশ্চেন যাচ্ছে আমরা। খবরের কাগজ দিয়ে মূলে দূষিত হতে পারে কোনটা? অ্যালুমিনিয়াম দ্বারা, লোহা দ্বারা, সীসা দ্বারা, ম্যাগনেসিয়াম দ্বারা। কি হবে? কি হতে পারে? একদম হয়ে যাচ্ছে কি আমাদের এটা সীসা দ্বারা। ঠিক আছে, আমাদের কিছু কি অনেক সময় কি হয়, আমরা লেড দিয়ে যদি কোনো কিছু লেড তোমার সীসা মানে কি? সীসা মানে হচ্ছে লেড। ঠিক আছে, তো লেডের কি কি জিনিস হতে পারে? লেডকে আমরা কি বলে জানি? লেডকে আমরা জানি হচ্ছে পিবি, দ্যাট ইজ প্লাম্বাম। এটা হচ্ছে পিবি। এর আমরা যদি বলি লেডের ফুল নাম কি? সরি, তো লেডের ফুল নাম কি? দ্যাটস প্লাম্বাম। তার হচ্ছে অ্যাটমিক নাম থেকে আমরা, ল্যাটিন নাম থেকে আমরা লেড এই কথাটা বলি, দ্যাট ইজ লেড। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে আমাদের 82। ঠিক আছে, এবার এটা থেকে কি হয়? লেডের বিষক্রিয়া সৃষ্টি হয়। খবরের কাগজে শিলার সাথে অনেক সময়তে কালিতে সীসা থাকে এবং তাতে সীসা বিষক্রিয়া বা লেড পয়জনিং ঘটতে পারে, যার ফলে স্নায়ুতন্ত্র, কিডনি, রক্ত তৈরি এগুলো কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। আচ্ছা, আমাদের এগুলোকে আমরা হেভি মেটাল বলি, তো আমরা কি জানি যে হেভি মেটালের জন্য আমাদের কি কি প্রবলেম হতে পারে? হেভি মেটাল পয়জনিং এর যে নামগুলো আমরা কি কি বলতে পারি? কারো কি আইডিয়া রয়েছে? আমরা যেগুলো 3টে হেভি মেটাল বলে জানি, দ্যাট ইজ আমাদের কি থাকে? লেড থাকে, মার্কিউরি থাকে, তারপর আর্সেনিক, তারপর হচ্ছে তোমার ক্যাডমিয়াম, এগুলো হচ্ছে নাম। ঠিক আছে, এবার আমাদের যদি কোনো কারণে কেউ যদি প্রত্যেকে আমাদের ডিজিজ, আমাদের এটা এই নামগুলো তো আমরা অনেকেই শুনেছি নিশ্চয়ই। তো লেড থেকে যদি আমাদের হতে পারে কি? প্লাম্বিজম বলে আমরা লেড পয়জনটাকে একটা ওয়ার্ড বলা হয়, প্লাম্বিজম।
ঠিক আছে। মার্কিউরি থেকে আমাদের হতে পারে মিনামাটা ডিজিজ, মিনামাটা ডিজিজ হতে পারে। আর্সেনিক থেকে আমাদের হতে পারে হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, হাত পা গুলো কালো কালো হয়ে যায়। ক্যাডমিয়াম থেকে হয় আমাদের ইটাই ডিজিজ। ঠিক আছে। এছাড়া ক্রোমিয়ামও অনেক সময় থাকে। ক্রোমিয়ামদের শিল্পক্ষেত্রে একবার প্রশ্ন এসেছিল যে ক্রোমিয়াম থেকে কি হতে পারে, ক্রোমিয়াম থেকে লাং ক্যান্সার হতে পারে। আর একটা হয় বেরিলিয়াম থেকে, সেখান থেকে আমরা বলতে পারি হচ্ছে বেরিলিওসিস। মোটামুটি অ্যাপ্রক্সিমেট। নেক্সট আসছে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? জলের, তেলের, গ্যাসের, বায়ুমণ্ডলের চাপ। দেখো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে সাধারণত গ্যাসের চাপ মাপা হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ আমাদের মাপা হচ্ছে কিসের দ্বারা? ব্যারোমিটার দ্বারা। ঠিক আছে। এবং ব্যারোমিটার দ্বারা, ব্যারোমিটার কি আবিষ্কার করেছেন? বিজ্ঞানী টরিসেলি আবিষ্কার করেছিলেন। এবং ব্যারোমেট্রিক তরল হিসেবে আমরা কি ব্যবহার করছি? আমরা পারদকে ব্যবহার করছি। পারদের আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 1 ATM, আমরা যে কি বলি 1 ATM এর মানে কি? তাই তুমি কি বলবে? যে 76 সেন্টিমিটার যে পারস্তম্ভের চাপ, সেটা কি আমরা বলছি, বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে আমরা বলে হচ্ছে তোমার এক বায়ুমণ্ডলীয় চাপ। বা আমি এভাবে লিখছি 1 অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়ালস টু আমরা বলতে পারি 760 mmHg। ঠিক আছে। বা আমরা বলতে পারি এটা মানে হচ্ছে কি 760 টর। এগুলো সবকটা চাপের একক কিন্তু। বা আমরা বলতে পারি 101.325 পাস্কাল, পাস্কাল। বা আমরা বলতে পারি 1.013 বার। ঠিক আছে। এগুলো সবকটা হচ্ছে চাপের একক। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। একটি বস্তুতে ওজন সর্বাধিক কোথায় থাকে? মেরুতে, নাকি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, নাকি উপক্রান্তীয় অঞ্চলে? কোথায় সর্বাধিক বেশি থাকে? আমাদের যে পৃথিবী থাকে, এই পৃথিবী থাকে, পৃথিবীর যে কেন্দ্র সব থেকে মানে যে আমাদের বস্তুর যে ওজন, সেটা আমাদের কার উপর নির্ভর করছে? বস্তুর ওজন নির্ভর করছে হচ্ছে ডাব্লিউ ডিপেন্ড অন বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ বা জি এর ওপর। এখন জি এর যে ভ্যালুটা সেটা কি করছে? সেটা কিন্তু ডিফার করছে। আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠে জি এর ভ্যালু থাকে হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে। যত তুমি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে কেন্দ্রের দিকে যাবে, তত তোমার জি এর ভ্যালু কি হতে থাকবে? জি এর ভ্যালু কমতে থাকবে। যত তুমি ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উঠতে থাকবে, তত তোমার কি হবে? জি এর ভ্যালু কমতে থাকবে। আবার উল্টো দিকে যদি তুমি দেখো, ভূপৃষ্ঠে যে জি এর ভ্যালু ম্যাক্সিমাম কথাটা আমি বললাম, সেটা ভূপৃষ্ঠের মধ্যেই যদি আমি আবার ভাবি যে আমাদের দুরকম জায়গা দুটো থাকে, একটা হচ্ছে মেরু অঞ্চল বা আমরা পোলার রিজিয়ন বলতে পারি, আর একটা বলতে পারি আমরা হচ্ছে যে আমাদের নিরক্ষীয় অঞ্চল বা বিষুব এরিয়া, তাই না? তো মেরু অঞ্চলে জি এর মান কত? দ্যাট ইজ 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা তুমি বলতে পারো 983 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখানে নিরক্ষীয় অঞ্চলে কত? 978 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.78 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভূপৃষ্ঠের মধ্যে আবার কিন্তু আমাদের মেরু অঞ্চলে কি হয়েছে? জি এর ভ্যালুটা সর্বাধিক, অভিকর্ষ ত্বরণের মান সর্বাধিক। তাই জন্য আমাদের ওজন সর্বাধিক কোথাও হবে? সবসময় মেরুতে হবে। মনে রাখবে যে এই যে জি আমাদের দুটো ভূপৃষ্ঠে আমরা কি করি? দুটোর অ্যাভারেজ করে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ভ্যালুটাকে আমরা বলি, দুটোর অ্যাভারেজ করে। ভূপৃষ্ঠের কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? 0 হয়ে যাবে। 1 ন্যানোমিটার সমান কত? 1 × 10⁻⁸, 1 × 10⁻⁹ ইত্যাদি। কত হবে? দেখো 1 ন্যানোমিটার মানে সবসময় হয়ে যাচ্ছে কি 1 × 10⁻⁹ মিটার। যেমন হচ্ছে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এখানে, এটাকে আমি এভাবে লিখতে পারি, লিখছি 1 মিটার বা
1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -9 মিটার। আমি বলতে পারি যে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -10 মিটার। অনেক সময় আছে 1 পিকোমিটার equals to 10 to the power -12 meter. 1 femtometer equals to 10 to the power -15 meter. ঠিক আছে, এই যে তোমার এই যে ফেমটোমিটার আমি বললাম, এটাকে আমরা কিন্তু আবার ফার্মি কথাটাও বলতে পারি, এটাকে ফার্মি বলে ইউজ করতে পারি। এই জিনিসটাকে আমি বললাম। আর যদি যে আমাদের জিজ্ঞাসা করে যে 1 মাইক্রোমিটার কত, 1 মাইক্রোমিটার কত, তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে এটা তার উপরে বসবে, দ্যাট ইজ 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এগুলো হচ্ছে সবকটা কি আমাদের কি মাপতে ব্যবহার করে, খুব স্মল রেঞ্জে যদি কোনো দৈর্ঘ্য মাপতে হয় তাহলে আমরা এটাকে ব্যবহার করছি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমি, যেটা এখানে উত্তর হচ্ছে আমাদের। আচ্ছা, এই যে দেখো 10 টু দি পাওয়ার -9 বলেছি বলে কিন্তু 1/10 টু দি পাওয়ার 9 হয়েছে। তো নিচে যখন নামিয়ে দিচ্ছি তখন জিনিসটাকে, তখন সেটা এইরকম হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেন চলে আসছি। জিহ্বার পেছনে বা ষড়যন্ত্রের উপরের অংশ অবস্থিত পাতলা পাতার আকৃতির মতন টুকরো অংশটাকে কি বলা হচ্ছে, কি বলা হয়? দেখো উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের, দ্যাট ইজ এপিগ্লটিস বলা হচ্ছে। ঠিক আছে, আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের তিনটে জিনিসের নাম আমাদের জানতে হবে। একটাকে আমরা বলি হচ্ছে গালেট, একটাকে আমরা বলি হচ্ছে গ্লটিস, একটাকে আমরা বলা হচ্ছে এপিগ্লটিস। ঠিক আছে, তো গালেট যেটা কি হচ্ছে আমাদের, গ্লটিস যেটা সেটা হচ্ছে আমাদের যে ল্যারিংস থাকছে বা ভয়েস বক্স থাকছে, ভয়েস বক্স থাকছে তার ওপেনিংটাকে আমরা বলি হচ্ছে গ্লটিস। ঠিক আছে, গালেট কোনটা, যেটা আমাদের ইসোফ্যাগাস রয়েছে বা মানে ফুড পাইপ যেটাকে আমরা বলতে পারি, ইসোফ্যাগাস যেটা থাকছে তার ওপেনিং কে আমরা বলছি হচ্ছে কি গালেট। তো আমরা যখন খাবার খাই, আমাদের সেই খাবারটা ইসোফ্যাগাসের মধ্যে দিয়ে না ঢুকে যদি গ্লটিসের মধ্যে ঢুকে যায় তাহলে তো আমাদের শরীর খারাপ হয়ে যায়। এপিগ্লটিস কি করছে, একটা এপিগ্লটিস হয়ে যাচ্ছে, এই যে এখানে লেখা আছে তরুণাস্থির মতন টুকরো, তো এপিগ্লটিস হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ, কার্টিলেজ দিয়ে তৈরি একটা টুকরো খণ্ড অংশ, যেটা গ্লটিসকে কি করছে, যেটা গ্লটিসকে কি হচ্ছে কভার করে রাখতে হয়। এটা পাইপটা হচ্ছে গ্লটিস, তো এপিগ্লটিস কি করছে, গ্লটিসকে কভার করে রাখছে যখন ফুড পাইপ দিয়ে আমাদের গালের দিয়ে খাবারটা সোয়ালো করছে। ইটস অ্যাক্ট লাইক আ লিড অ্যাকচুয়ালি। যখন আমরা গালের দিয়ে খাবারটা খাচ্ছি তখন গ্লটিসকে ঢেকে রাখছে হচ্ছে এপিগ্লটিস, যাতে না কিনা এই খাবারটা আমাদের উইন্ড পাইপ বা ট্রাকিয়ার মধ্যে না ঢোকে। তেমন তবে এটা সেফটি কারণের জন্য আমাদের ব্যবহার করা হচ্ছে এপিগ্লটিসটা। পিত্তথলি হচ্ছে গলব্লাডার, আমরা জানি, যেখানে আমাদের পিত্ত রস যেটা থাকে জমা থাকছে। ইলিয়াম, জেজুনাম, এগুলো হচ্ছে দুটোই আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন যে থাকছে তার পার্ট। হয়ে গেছে, নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। ছেলেদের বয়সন্ধিকালে ল্যারিংস বড় হয়ে গলার সামনে দিয়ে যে উঁচু অংশ দেখা থাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে অ্যাডামস অ্যাপেল বলছি, বা অ্যাড্রিনালিন তো বলি না, অ্যাডামস অ্যাপেল বলছি। ল্যারিংসের ওখানটাকে, ল্যারিংস আসলে আমাদের সামনে এরই ভয়েস বক্সেরই একটা পার্ট। এটা নির্ভর করে হচ্ছে আমাদের যে ছেলেদের যে টেস্টোস্টেরন হরমোন থাকে, যাদের হরমোনটা বেশি ক্ষয়িত হয় তাদের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেনে আমাদের ইসোফ্যাগাস হলো একটি পেশিবহুল নালী যা মুখ থেকে পাকস্থলীতে আমাদের খাবারকে নিয়ে যাচ্ছে। ওটাকে আমরা অন্ননালী বলতে পারি, ফুড পাইপ বলতে পারি, খাদ্য নালী বলতে পারি, অনেক কিছু আমরা কিন্তু বলতে পারি। কি করছে অ্যাকচুয়ালি, এরকম মাঝে যে এই যে খাবারটা আমাদের মুখ্য বিবর থেকে যে পাকস্থলী এরিয়াতে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি, ইসোফ্যাগাস বা অন্ননালী বা ফুড পাইপ। প্রসঙ্গত ইসোফ্যাগাস যে রিজিয়ন থাকছে এখানে কিন্তু কোনো পরিপাক হয় না, এখানে কিন্তু কোনো পরিপাক হয় না, কারণ এখানে কিন্তু আমাদের কি হয়েছে, পেরিস্টলসিস চলন যেটা বলে সেটা ঘটে। ঠিক আছে, এখানে আমাদের পেরিস্টলসিস চলন বলে যে জিনিসটা ঘটে সেটা কিন্তু এখানে ঘটছে। ওকে,
তাহলে আমাদের এখানে হয় না, এখানে কি ঘটে, পেরিস্টলসিস বা খাদ্যের যেটা ক্রমসংকোচন, পেরিস্টলসিস পদ্ধতিটা ঘটে, এর মাধ্যমে খাবারটা নিচের দিকে নেমে আসে। অক্সিজেনের অভাবে পেশি কোষে পাইরুভেট ভেঙে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপাদনের প্রক্রিয়াটা কোথায় ঘটে বল? কি হবে? ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া, ইস্ট, মানব পেশি কোষ। একদম কি হয়ে যাবে, এটা একদম হয়ে যাবে হচ্ছে আমাদের মানব পেশি কোষ। যখন আমরা অনেকক্ষণ ধরে লিখছি, লিখতে লিখতে কি হয়, হাতের মাসলে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে। আমাদের পেশি কোষ তখন অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন না পাওয়ার জন্য ওটা কি যাচ্ছে, আমাদের ল্যাকটিক অ্যাসিড ফর্ম করছে। তো আমাদের কি, যেটা আমাদের ল্যাক অফ অক্সিজেনের জন্য এটা কিন্তু তৈরি হয়। প্রথমে হচ্ছে গ্লুকোজ যে থাকছে, আমাদের যে গ্লুকোজ থাকছে শরীরে, সেটা কি করছে, ভেঙে যাচ্ছে। এই যে প্রসেসটা কি প্রসেসে ভাঙছে, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভাঙছে। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভেঙে কি তৈরি হচ্ছে, পাইরুভেট তৈরি হচ্ছে। এই পাইরুভেট থেকে আবার ওটা কি করছে, ও অক্সিজেনের অভাবে, অক্সিজেন উইদাউট, আমি এখানে উইদাউট লিখলাম, তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটোমটা মনে রাখতে হবে, ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H6O3। যদি আমাদের জিজ্ঞাসা করে যে ল্যাকটিক অ্যাসিড কিরকম যৌগ, আমরা বলবো 3 কার্বন যুক্ত কম্পাউন্ড। পাইরুভেটের সংকেত কি, সংকেত হচ্ছে C3H4O3। পাইরুভেট হচ্ছে আমাদের 3 কার্বন যুক্ত যৌগ। ঠিক আছে, চলো চলে আসি নেক্সট কোশ্চেনে। শ্বাসক্রিয়া সংক্রান্ত কোনটি সঠিক? নিয়মিত ঐতিহ্যবাহী শ্বাস প্রশ্বাস অনুশীলন ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা বাড়াতে পারে। হ্যাঁ, সঠিক। শ্বাস নেওয়ার সময় পাঁজরটা উপরের দিকে উঠে যায় এবং ডায়াফ্রামটা নিচের দিকে বেড়ে যায়, তার ফলে কি হয়, ওখানে জায়গা সৃষ্টি হয়, এবং জায়গা যখন সৃষ্টি করে তখন কি হয়, আমাদের পুরো শরীরের মধ্যে ওই শ্বাসবায়ুটা প্রবেশ করছে, দ্যাট ইজ কল্ড ইনহেলেশন, এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে আমাদের শ্বাসক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে দুটোই সঠিক হয়ে যাচ্ছে এখানে। মানুষের ফুসফুস থেকে বের হওয়া নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইডের শতাংশ কতটা? উত্তর হচ্ছে আমাদেরকে 4.4%। নেক্সট চলে আসছি, পোকামাকড়ের গ্যাস বিনিময়ের জন্য বায়ুনালীর নেটওয়ার্কে কি বলে? বায়ুনালীর যে জালিকা সিস্টেম থাকে তাকে কি বলে? গিলস কথার মানে হচ্ছে ফুলকা তো এদের থাকে না, ফুলকা তো মাছের থাকে। ডায়াফ্রাম কথার মানে হচ্ছে মধ্যচ্ছদা আমাদের গ্যাস বিনিময় সাহায্য করে না, এটা আমাদের থাকে। ট্রাকিয়াকে আমরা বলি হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া বলতে পারি, এবং স্পাইরাকলস মানে হচ্ছে শ্বাস ছিদ্র। যা শ্বাস ছিদ্র কথা কি, যেমন আমাদের যে আরশোলা থাকে তাদের 10 জোড়া, কীটপতঙ্গদের ক্ষেত্রে কি থাকে, 10 জোড়া শ্বাস ছিদ্র থাকে, কিন্তু বায়ুনালী নেটওয়ার্ককে বলা হচ্ছে ট্রাকিয়া। ফুলকা কি কাজ করে, জলে শ্বাস নিতে সাহায্য করছে। ডায়াফ্রাম কাজ করছে, ফুসফুসের নিচে থাকছে। স্পাইরাকলস বা যেটা আমাদের বললাম যে শ্বাস ছিদ্র, দেহের পাশে ছোট ছিদ্র থাকে যার মাধ্যমে বায়ু ট্রাকিয়ার সিস্টেমে প্রবেশ করে। চলে আসছি কোশ্চেন নাম্বার 16। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে কোন খাবারটা বেশি খেতে বলা হয়? প্রোটিন, মাংস, মাছ, আঁশযুক্ত খাবার। উত্তর হচ্ছে আঁশযুক্ত খাবার, বা আমরা এটাকে ফাইবার রিলেটেড ফুড বলছি। এগুলো আমাদের হজমের জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো ফাইবার রিলেটেড ফুড বলা হচ্ছে। এতে যে স্টুল থাকে তার পরিমাণটা বৃদ্ধি করছে এবং অন্ত্রে খাদ্য পরিপাক করতে বেশি সুবিধা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে ফল জাতীয় খাদ্য, সবুজ শাকসবজি, সম্পূর্ণ শস্য, ডাল জাতীয় খাদ্য হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। সিংহ, গরু, মানুষ ইত্যাদির হজম প্রক্রিয়ায় মুখ থেকে শুরু হয়ে মলদ্বার পর্যন্ত বিভিন্ন অঙ্গ ব্যবহার করা হচ্ছে। হজম নালীর সবচেয়ে দীর্ঘতম অংশটা কি? এদের সবথেকে দীর্ঘতম অংশকে আমরা বলে হচ্ছে ক্ষুদ্রান্ত, এবং কারণ এদের ক্ষেত্রে কিন্তু এই মানে যে কোনো মানুষ ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হয়, ক্ষুদ্রান্ত মোটামুটি কত লম্বা হয়, মোটামুটি 20 ফুট অব্দি লম্বা হচ্ছে। এবং এই ক্ষুদ্রান্ত যেটা থাকে এই ক্ষুদ্রান্ত কিন্তু 3টে ভাগে বিভক্ত থাকে। প্রথম পার্টকে আমরা কি বলেছি, ডিওডেনাম। সেকেন্ড পার্টকে আমরা বলি জেজুনাম, এবং তৃতীয় পার্টকে আমরা বলেছি ইলিয়াম। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ক্ষুদ্রান্তে কিন্তু আমাদের মেন যেটা হয়, খাদ্যের 1 নম্বর হচ্ছে পরিপাক হয়,
এবং সম্পূর্ণ পরিপাক হয় এখানে। এবং পরিপাক মানে এখানে কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন তিনটে খাদ্যেরই কিন্তু সম্পূর্ণ পরিপাকটা সম্পন্ন হয়। 2 নম্বর হচ্ছে এখানে কিন্তু খাদ্যের শোষণও ঘটে। কার মাধ্যমে ঘটে? আমাদের কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, আঙুলের মতন প্রবর্ধক থাকে, যাকে আমরা কি বলি? ভিলাই বলি বা ভিলি বলি, তার মাধ্যমে এটা ঘটছে। ঠিক আছে। আর আমাদের তাহলে উত্তর কি এখানে কি হয়ে যাবে? ক্ষুদ্রান্ত। চলে আসি নেক্সট কোশ্চেনে। গবাদি পশুর মতো জাবর কাটা প্রাণীদের মধ্যে সেলুলোজ জাতীয় খাদ্য সাহায্যকারী ব্যাকটেরিয়া কোথায় থাকে? রুমেন, অননালী, ক্ষুদ্রান্ত, বৃহৎ। অবশ্যই করে রুমেন থাকে। এদেরকে আমরা কি বলছি? রুমিন্যান্ট বলছি, তাই না? জাবর কাটা প্রাণীদের একটা পাকস্থলীর একটা বিশেষ অংশ, যেখানে সেলুলোজকে হজম করার জন্য ব্যাকটেরিয়া থাকছে। এই ব্যাকটেরিয়াগুলো সেলুলোজকে ভেঙে কি করছে? সহজে শর্করায় পরিণত করছে। সৌরকোষ কি দিয়ে তৈরি? সৌরকোষ হচ্ছে আমাদের সিলিকন দিয়ে তৈরি, তাই না? সৌরকোষ কি করছে? ফটোভোল্টাইক সেল বা সৌর সেল বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত করছে। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর মধ্যে রয়েছে কপার, ইন্ডিয়াম সেলেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড এবং সিলিকন। উত্তর হচ্ছে কি অপশন আমাদের এ। আধুনিক পর্যায়ে 7তম পিরিয়ডে কত উপাদান রয়েছে? 7ম পর্যায়ে যেটা থাকছে, তবে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, তার মধ্যে গ্রুপ নম্বর যে 1 যে থাকছে সেখানে কত থাকছে? একটা হাইড্রোজেন থাকে, একটা থাকে হচ্ছে আমাদের হিলিয়াম, তার মানে দুটো থাকে। 3 নম্বর যে পর্যায়ে থাকে, 3 নম্বর যে পর্যায়ে থাকে তাকে আমাদের 2 নম্বর পর্যায়ে থাকে হচ্ছে আমাদের 8টা করে এলিমেন্ট থাকে। 4 আর 5 থাকে হচ্ছে আমাদের 18টা করে, আর 6 আর 7 থাকে হচ্ছে আমাদের 32টা করে। আমরা এটাকে বলা হচ্ছে অতিরস্য পর্যায়। 2 আর 3 কে আমরা বলি হচ্ছে আমাদের রস্য পর্যায়। রস্য পর্যায়, আচ্ছা 2 আর 3 কে আমরা বলি যে রস্য পর্যায়, এবং 18 কে আমরা 18, 2, 4 এবং 5 পর্যায়কে আমরা বলি হচ্ছে আমাদের দীর্ঘ পর্যায়, এবং 32 এবং 32 এবং 7 কে আমরা 32 কে আমরা বলি হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, এবং 6 নম্বরকে এবং 7 নম্বরকে আমরা বলি হচ্ছে অসমাপ্ত পর্যায়। ঠিক আছে, এভাবে আমরা জিনিসগুলোকে ভাগ করব। কটা পর্যায় থাকে? চলো নেক্সট কোশ্চেন। এখানে কথা হচ্ছে আমাদের 32টা থাকছে, 7তম পর্যায়ে 32টা থাকছে, এবং 7 নম্বর পর্যায়কে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে অসমাপ্ত পর্যায়। চলে আসি নেক্সট কোশ্চেনে। ধাতু উইক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে নিচে কোন গ্যাস তৈরি হচ্ছে? ধাতু উইক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে, দেখো ধাতু যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, ধাতু যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন তৈরি হয় হচ্ছে ধাতব লবণ। ধাতব লবণ এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস, ভেরি ইম্পর্টেন্ট, হাইড্রোজেন গ্যাস কিন্তু তৈরি হচ্ছে। হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু যারা রয়েছে, যেমন ধরো ম্যাগনেসিয়াম, যেমন দেখো অ্যালুমিনিয়াম, যেমন ধরো ফেরাস, যেমন ধরো জিঙ্ক, এদের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া কি হয়ে যায়, অ্যাসিডের যে প্রতিস্থাপনের যে হাইড্রোজেন, ধরো ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি আজকে H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, ধাতব লবণ হিসেবে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হবে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের সাথে যদি আজকে আমি ব্যালেন্স করছি না, HCl এর সঙ্গে যদি বিক্রিয়া হয় কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়ে যাবে। লোহার সাথে যদি H2SO4 তৈরি করে তাহলে একই আবার ফেরাস সালফেট তৈরি হবে, তার সঙ্গে অ্যালুমিনিয়াম তোমার হাইড্রোজেন বেরিয়ে যাবে। জিঙ্কের সাথে তাই হবে, আমি আর দেখালাম না, একই জিনিস হয়ে যাবে। তাহলে কি গ্যাস নির্গত হয়ে যাবে? 100% হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। ঠিক আছে। আচ্ছা কার্বন ডাই অক্সাইড গ্যাস কখন নির্গত হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস কখন রিয়াকশন হতে পারে? যখন কোনো একটা মেটাল কার্বনেট তার সঙ্গে অ্যাসিডের রিয়াকশন হবে বা অ্যাসিডের রিয়াকশন হবে, তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে হচ্ছে একটা মেটাল সল্ট, প্লাস তৈরি হবে হচ্ছে তোমার জল,
প্লাস তৈরি হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা কিন্তু মনে রাখবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে যখন মেটাল কার্বনেটের সঙ্গে রিয়াকশনটা হবে। যদি শুধু ধাতু এবং অ্যাসিডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, শুধু অ্যাসিড ধাতুর সঙ্গে, তখন কিন্তু ধাতুগুলো অবশ্যই হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। এর একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন আজকে সোডিয়াম কার্বনেট Na2CO3, তার সঙ্গে যদি আমি সালফিউরিক অ্যাসিড মেশাই, তৈরি হবে হচ্ছে আমার কি সোডিয়াম সালফেট Na2SO4, তার সঙ্গে তৈরি হবে হচ্ছে জল এবং তার সঙ্গে তৈরি হবে হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড। কখন তৈরি হলো? যখন আমার কার্বনেটের কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা পাচ্ছি, তখন কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে রোধের একক এসআই এককের সমতুল্য কি হবে? জুল, কুলম্ব, ভোল্ট, অ্যাম্পিয়ার কোনটা হবে? আচ্ছা, ফর্মুলা কি আমাদের দেখো, আমরা এখানে ফর্মুলা আছে V = IR, তাহলে মানে R = V/A। রোধের এসআই একক কি হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার। ভোল্ট V এর একক হচ্ছে ভোল্ট, অ্যাম্পিয়ার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে জুল আমাদের, কুলম্ব কিসের একক? কুলম্ব হচ্ছে আমাদের আধানের একক, এখানে লিখলাম না, ঠিক আছে। ভোল্ট পার অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে আমাদের আনসার। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমি। আচ্ছা, যদি আমাদের যারা জিজ্ঞাসা করে যে, আচ্ছা যদি আমরা জিজ্ঞাসা করে যে 1 ভোল্ট সমান কত, আমি কি বলবো? ঠিক এভাবে আমি বলবো হচ্ছে 1 ভোল্ট কি বিভব প্রভেদে V, ভোল্ট = অ্যাম্পিয়ার ইনটু আমাদের ওহম। রোধের এসআই একক, তাহলে আটা একক সেটাকে আমাদের কি ওহম। যদি আমাদের এখানে জিজ্ঞাসা করতো যে রোধাঙ্কের একক কি, তাহলে আমরা কি বলতাম? রোধাঙ্কের একক কি বলতাম? রোধাঙ্কের একক হয়ে যেত আমাদের হচ্ছে ওহম মিটার, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের জিজ্ঞাসা করতো যে পরিবাহিতা এর একক কি, তাহলে আমরা কি বলতাম? পরিবাহিতার একক হচ্ছে আমাদের মো, বা আমরা আরেকটাকে বলি হচ্ছে সিমেন্স, ঠিক আছে। যদি আমাদের জিজ্ঞাসা করতো পরিবাহতাঙ্কর একক কি, তাহলে আমি কি লিখতাম? আমি লিখতাম হচ্ছে ওহম টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার, সরি দুটো বাংলাটা ইংলিশে লিখেছি, মিটার টু দি পাওয়ার -1। চলো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমি। নিচের কোন যন্ত্রটি অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে? অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি? আমাদের যে সমস্ত যে হাউস অ্যাপ্লায়েন্স গুলো থাকছে তাহলে সমস্ত এসি ইউজ করি, আর ডাইরেক্ট কারেন্ট ইউজ করি আমাদের যে ইলেকট্রনিক্স জিনিসগুলো রয়েছে, তাতে আমরা কি করি? ডাইরেক্ট কারেন্ট ইউজ করছি। এসি থেকে ডিসি যদি কনভার্ট করতে হয়, আমরা ইউজ করবো যে রেকটিফায়ার। যদি আমাদের ডিসি থেকে এসি তে কনভার্ট করতে হয়, তখন আমরা করব হচ্ছে ইনভার্টার। অনেকে সেদিন আগে একদিন কনফিউশন হচ্ছিল যে ট্রান্সফরমার ইউজ করব। ট্রান্সফরমার কিন্তু আমরা ইউজ করবি যখন আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি কে ইউজ করে যদি আমরা ভোল্টেজ যদি আমরা বাড়াতে বা কমাতে চাই, তখন আমরা কি ইউজ করব? আমরা করব হচ্ছে ট্রান্সফরমার ইউজ করব। ট্রান্সফরমার দু রকম হয়, একটাকে আমরা বলি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটাকে আমরা বলি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। যেটা নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হচ্ছে? বোরন, ভারী জল, গ্রাফাইট, জল। তবে তো হয় একদম 100% বোরন হবে। এখানে কোশ্চেনটা আমার একটু অন্যভাবে আমি নিচে, ঠিক আছে। বোরন আনসার হচ্ছে আমাদের কি বোরন। যা পারমাণবিক চুল্লিতে সাধারণত যে মডারেটরটা ব্যবহার করা হয়, মডারেটর হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা আমরা হচ্ছে 1 নম্বর হচ্ছে জল, 2 নম্বর আমরা ইউজ করি হচ্ছে ভারী জল, বা যেটাকে আমরা ডিউটেরিয়াম অক্সাইড বা ডয়টেরিয়াম অক্সাইড বা D2O বলতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্রাফাইট ব্যবহার করি। কি করছে মডারেটর? আমাদের যে নিউট্রন গুলো থাকে, সেই নিউট্রনের গতিটাকে কমানোর জন্য বা গতিটাকে হ্রাস করার জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের ইউজ করা হচ্ছে, যাতে পারমাণবিক চেইন বিক্রিয়াটাকে টিকিয়ে রাখতে সাহায্য করছে। তাহলে বোরন কোথায় ব্যবহার করা হচ্ছে? বোরন ইউজ করা হয় হচ্ছে কন্ট্রোল রড হিসেবে।
ঠিক আছে, কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, টানা ধনুকের মধ্যে তীর ছাড়ার সময় ধনুকের স্মৃতিশক্তি পরিবর্তনের কিসে? স্মৃতিশক্তি গতিশক্তির পরিবর্তনে, জানোই তোমরা এটা। কোনটি দুর্বল ইলেকট্রোলাইট? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ইথানোয়িক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট। দেখো, যারা স্ট্রং অ্যাসিড এবং যারা স্ট্রং বেস বা স্ট্রং ক্ষার, স্ট্রং বেস, এরা সবাই হচ্ছে কি স্ট্রং ইলেকট্রোলাইট। তারা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। এসি বলে মানে স্ট্রং বা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তেমনি সেভাবে উইক অ্যাসিড এবং উইক বেস যারা থাকছে তারা হচ্ছে তোমার উইক ইলেকট্রোলাইট। এবার এদের মধ্যে স্ট্রং বেসের সঙ্গে আর কে থাকে? সল্ট। তো স্ট্রং অ্যাসিড এবং সল্ট বেল্টের যে সল্টটা তৈরি হবে, নিউট্রাল সল্টটা, সেটাও কিন্তু একটা স্ট্রং ইলেকট্রোলাইট। সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে কি আমার একটা স্ট্রং অ্যাসিড, দ্যাট ইজ NaOH, এবং স্ট্রং একটা অ্যাসিড দ্যাট ইজ HCl এর রিঅ্যাকশনে তৈরি হয়। ক্যালসিয়াম ক্লোরাইড কি হবে? CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার HCl, একটা স্ট্রং বেস আর স্ট্রং অ্যাসিড রিঅ্যাকশনে তৈরি হচ্ছে। সেখানে ইথানোয়িক অ্যাসিড যেটা, সেটা কিন্তু একটা উইক অ্যাসিড, কারণ এটা হচ্ছে জৈব অ্যাসিড। ম্যাগনেসিয়াম সালফেটও তোমার হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে H2SO4, এর হয়তো রিঅ্যাকশনে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হচ্ছে। এর মধ্যে সব থেকে ভালো দুর্বল ইলেকট্রোলাইট কোনটা হবে? আমার ইথানোয়িক অ্যাসিড হবে। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডকে আমরা কি বলছি? দ্যাট ইজ আমরা অ্যাসিটিক অ্যাসিড বলছি। নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোন অ্যাসিড ভিনেগার এবং আচার এবং সসের টক স্বাদের জন্য ব্যবহার করা হচ্ছে? উত্তর হয়ে যাবে, আমরা দেখি অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের উত্তর। দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিডকে আমরা কি ভাবি? 4 থেকে 10% যে ইউজ করলে কি হয়ে যায়? ভিনিগার তৈরি হয়। ভিনিগার। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকছে? আমাদের লেবুতে থাকে, তারপর তোমার কমলা লেবুতে থাকে। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড নরমালি আমাদের থাকে হচ্ছে তেঁতুলে। আর সময় টার্টারিক অ্যাসিডকে আমরা ক্রিম অফ টার্টার হিসেবে কি করি আমরা? টার্টারের সঙ্গে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট, দ্যাট ইজ NaHCO3, এটার সঙ্গে একসঙ্গে আমরা বিক্রিয়া করা মানে ব্যবহার করি, আমরা কি বেকিং পাউডার বলি। অনেকবার আমি পড়িয়েছি তোমাদেরকে, ক্লাসেই করিয়েছি অনেকবার। ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে সব থেকে আমাদের ইমিডিয়েট অ্যাসিড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোন সালে জোহান্স নিকোলাস ব্রনস্টেড এবং থমাস মার্টিন লাউরি তাদের অ্যাসিড ক্ষারের মৌলিক তত্ত্ব প্রস্তাব করেন? উত্তর হয়ে যাচ্ছে আমাদেরকে 1923 সালে। আমাদের আরেনিয়াস কি বলেছিল? আরেনিয়াস বলেছিল যে যারা আরেনিয়াসের তত্ত্ব অনুসারে যে H2SO4 বা যে অ্যাসিডরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করছে? হাইড্রোজেন আয়ন দিচ্ছে বা H+ আয়নে মানে দিচ্ছে ধনাত্মক হিসেবে, তারা হয়ে যাচ্ছে আমার কি অ্যাসিড। বা ক্ষার মানে সেম ভাবে দেখো HNO3ও দেখো দ্রবণে যদি বিয়োজিত হয়, জলীয় দ্রবণে বিয়োজিত হয় কি হাইড্রোজেন আয়ন দিচ্ছে, তাহলে তারা হয়ে যাচ্ছে আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে কি হচ্ছে? অ্যাসিড। সেম ভাবে হাইড্রক্স যে যদি কোনো ক্ষার বা সে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন দিচ্ছে, দ্যাট ইজ OH- আয়ন দিচ্ছে, সে হচ্ছে ক্ষার। এটা হচ্ছে আমাদের আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে। ব্রনস্টেড কি বললেন? উনি বললেন যে প্রোটন দান করছে, তার মানে কি আমাদের যখন যে প্রোটন দান করছে এবং প্রোটনের থিওরির উপর কিন্তু ব্রনস্টেড লাউরি তত্ত্বটা দাঁড়িয়ে আছে, প্রোটন দান গ্রহণ করা আর প্রোটন মানে অ্যাকসেপ্ট করা। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। নিচে অপশনগুলির মধ্যে কোনটি ঘ্রাণ সূচক বা অলফ্যাক্টরি ইন্ডিকেটর হচ্ছে? অবশ্যই করে এখানে লেবু বলছি, লবঙ্গ তেল হয়ে যাচ্ছে আমাদের আনসার। তো অলফ্যাক্টরি ইন্ডিকেটরের মধ্যে কে কে থাকে? 1 নম্বর হচ্ছে যে আমাদের ভ্যানিলা, আমি একটা তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি, একটু পরে দেখবে। ভ্যানিলা, তারপরে তোমার 2 নম্বর হচ্ছে অনিয়ন, তারপর লবঙ্গ তেল, এরা হচ্ছে আমাদের বিভিন্ন এক্সাম্পল। এছাড়া খালি আমি বলতে চাই যে লিটমাস যেটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা ন্যাচারাল ইন্ডিকেটর, যেটার অ্যাকচুয়াল কালারটা কি? অ্যাকচুয়াল কালার হচ্ছে পার্পল, কিন্তু যখন অ্যাসিড দ্রবণে কালার দেয় সেটা হচ্ছে রেড কালার, যখন সেটা ক্ষারীয় দ্রবণে দেয় তখন সেটা ব্লু কালার। এবং লিটমাস একটা জৈব বা ন্যাচারাল ইন্ডিকেটর, কারণ এটা একটা ব্রায়োফাইটা গোষ্ঠীভুক্ত লাইকেন নামক
মৃতজীবী গাছ থেকে আমরা কিন্তু লিটমাসটা পাচ্ছি। তাহলে আমরা দেখে নিচ্ছি একবার অলফ্যাক্টরি ইন্ডিকেটর গুলো। ভ্যানিলা যেটা থাকে সেটা মিষ্টি, এটা একটা এক্সাম্পল। লবঙ্গ তেল একটা এক্সাম্পল। অনিয়ন বা পেঁয়াজের গন্ধ, রসুন, দারচিনি, সবকটা এক্সাম্পল। এবং সবকটা তুমি মোটামুটি মনে রাখবে যে এরা ক্ষারীয় অবস্থাতে কেউ প্রায় গন্ধ দিচ্ছে না, কিন্তু সবাই অ্যাসিড অবস্থাতে কিন্তু গন্ধটা দিচ্ছে। এটুকু এটা মনে রাখবেন, তাহলেই পারবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। জলে দ্রবণীয় ক্ষারককে কি বলা হচ্ছে? দেখো আমাদের দু রকম জিনিস হয়, একটাকে আমরা বলি হচ্ছে বেস, আর একটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালি। বেস হচ্ছে ধরে নাও যারা ধরো কপার অক্সাইড বলো, জিঙ্ক অক্সাইড বলো, এরা হচ্ছে বেস, এরাও কিন্তু এটা বেস। অ্যালকালি কি? যারা জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন দেয়, যেমন ধরো হচ্ছে NaOH, যেমন ধরো হচ্ছে KOH, এরা কিন্তু জলে দ্রবীভূত কি দিচ্ছে? হাইড্রক্সিল আয়ন দিচ্ছে, এদেরকে আমরা অ্যালকালি বলবো। আর কপার অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এরাও কিন্তু একই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে, কিন্তু এরা OH- আয়নটা দেয় না, তো কি হয় আমাদের অ্যালকালি হয়ে যাবে। অ্যালকেন হচ্ছে কি? যখন আমাদের একটা C++ বা CnH2n, যে জৈব যৌগ সংকেত হচ্ছে CnH2n+2, সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকিন হচ্ছে যে জৈব যৌগের সংকেত CnH2o, যেটা হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যাসিডকে জলে মেশানোর সঠিক উপায় কি? জলকে অ্যাসিডের মধ্যে যোগ করতে হবে, কোনটা প্রসেসটা? সবসময় কিন্তু মনে রাখবে, যখনই আমরা ঘন অ্যাসিডে, যখন আমরা কোনো একটা ঘন অ্যাসিড নিচ্ছি এবং তার মধ্যে যখন জল মেশাচ্ছি বা আইদার ওয়ে অ্যারাউন্ড, সেটা কি রিয়াকশন? সেটা একটা এক্সোথার্মিক বা তাপমোচী রিয়াকশন। তার ফলে কি হবে? প্রচুর 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 কিন্তু তাপ উৎপন্ন হবে। তো যদি অ্যাসিডের মধ্যে জল মেশাই, তাহলে যে হিটটা রিলিজ করবে কি হবে? বাদ দিকে ছিটকে যাবে। কিন্তু কি করতে হবে? তাই জন্য আমাদের প্রথমে জল নিতে হবে, তার মধ্যে ধীরে ধীরে কি করতে হবে? অ্যাসিডকে মেশানো হতে হবে। এই হচ্ছে আমাদের প্রসেস। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নিচে কোনটি স্কেলটি তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয় না? কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট। আমাদের তিনটে স্কেল থাকে, দ্যাট ইজ কেলভিন, এদিকে থাকে হচ্ছে সেলসিয়াস, এদিকে থাকে হচ্ছে ফারেনহাইট। এগুলো সবকটা নিম্ন স্থিরাঙ্ক, মানে যেটাকে আমরা কি বলবো? আমরা বলি হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট, জলের হিসাবে ধরি জিনিসটাকে আমরা। আর যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেটাকে আমরা বলি হচ্ছে বয়লিং পয়েন্ট, যেটাকে আমরা কি বলছি? জল ফোটার তাপমাত্রা। এক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা প্রথমে বলে দিই উত্তরটা কি হচ্ছে, আমাদের ডেসিবেল হবে, কারণ ডেসিবেল হচ্ছে আমাদের কি? লাউডনেস বা প্রাবল্যের মাত্রা, তাই না? লাউডনেস বা প্রাবল্যকে আমরা মাপি, কিন্তু প্রাবল্যকে ডাইরেক্ট মাপা যায় না, তাই আমরা ইন্টেন্সিটিকে দিয়ে মাপি। তীব্রতা যাকে আমরা বলছি, ইন্টেন্সিটি বা তীব্রতার পরিমাপের সাহায্যে লাউডনেস বা প্রাবল্যকে মাপি। এটার আরো ইউনিট হয় ডেসিবেল ছাড়া, যেমন হয় হচ্ছে বেল, যেমন হয় হচ্ছে ফোন। বেল মনে রাখবে কি? যে 1 বেল মানে হচ্ছে তোমার 10 ডেসিবেল। এদিকে এটা বলি কেলভিনে যেটা থাকে আমাদের বয়লিং পয়েন্ট এবং তোমার মেল্টিং পয়েন্ট লেগে, বয়লিং পয়েন্ট কেলভিন স্কেলে কত মনে রাখবে? কেলভিন স্কেলে হচ্ছে 373 কে। আর এতে হয়ে যাচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট কত? জলের ক্ষেত্রে 273 কে। 215 অ্যাকচুয়ালি, আমি জাস্ট বলছি। সেলসিয়াসে হয়ে যাবে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে যাবে আমাদের কত? 100 সেন্টিগ্রেড। ফারেনহাইটে এটাই হয়ে যাবে আমাদের কত? 32 ডিগ্রি ফারেনহাইট, এটাই হয়ে যাবে আমার 212 ডিগ্রি ফারেনহাইট। মাঝের অংশকে ফারেনহাইটে 180টা ভাগে ভাগ করা হয়, সেলসিয়াস স্কেলকে মাঝেটা 100টা ভাগে ভাগ করা হয়, এবং কেলভিন স্কেলে মাঝে 100টা ভাগে ভাগ করা হয়, যেন এটা মনে থাকে। চলে আসি নেক্সট কোশ্চেনে। ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার আমরা কাকে বলতে পারি? তবে উত্তর যাচ্ছে আমাদের পারদ। কারণ কি? পারদকে আমরা কেন হিসেবে ইউজ করছি? পারদে যেটা থাকে আমাদের বয়লিং পয়েন্ট হচ্ছে 357 ডিগ্রি সেন্টিগ্রেড, অন অ্যান অ্যাভারেজ একটু ভুল হতে পারে। মেল্টিং পয়েন্ট হয়ে যাচ্ছে মোটামুটি -39 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে হিউজ রেঞ্জটা রয়েছে, এর মধ্যে আমরা কিন্তু পারদকে ব্যবহার করতে পারি, সেজন্য আমরা পারদকে ইউজ করছি। তাপমাত্রা এসে একক কি? সেলসিয়াস। ফাইন। সবসময় হচ্ছে কি আমাদের কেলভিন হচ্ছে তাপমাত্রার আমাদের একক, কেলভিন। চলে আসছি হিমাঙ্ক সবচেয়ে কম কোনটা?
অ্যালকোহলে হিমাঙ্ক জল এবং পাওয়ার তুলনায় কম, তাই ঠান্ডা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার আমরা ব্যবহার করি। আনসার হচ্ছে আমাদের অপশন বি। নিচে কোনটি তাপ সঞ্চালনের নীতি নয়? পরিবাহিতা বা কন্ডাকশন পদ্ধতিতে আমরা কি করছি, শুধুমাত্র যে সলিড মেটেরিয়ালস থাকছে বা কঠিন পদার্থ তাদের তাপ পরিবহন ক্ষমতায়। সঞ্চালন বা কনভেকশন পদ্ধতি যেটা, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যেসব তরল পদার্থ এবং তার সঙ্গে কিছু যে গ্যাসীয় যে পদার্থ তাদেরও তাপ সঞ্চালনটা হচ্ছে। পরিবাহিতাতে কিন্তু অণুগুলোর কিন্তু অ্যাকচুয়াল কোনো মুভমেন্ট হয় না, তরল সঞ্চালন পথে কিন্তু পদার্থের অণুগুলোর অ্যাকচুয়াল মুভমেন্ট ঘটে। বিকিরণ বা রেডিয়েশনের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, মানে তো কিছু হচ্ছে না, মানে এখানে শুধুমাত্র কোনো মাধ্যম লাগছে না আমাদের। এখন তো প্রতিফলনটা হয়ে যাচ্ছে আমাদের কি সম্পূর্ণ আলাদা একটা জিনিস, এটা হচ্ছে আলোর ঘটনা, এটা প্রতিফলন হয়ে যাচ্ছে আমাদের আলোর ধর্ম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি অপশন ডি। রক্তের তরল অংশ কোনটি? প্লেটলেট, আরবিসি কোনটা? আমরা যদি রক্তকে এভাবে ভাগ করি তাহলে রক্তকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে ভাগ করতে পারি রক্তের তরল অংশ, আর একটা হচ্ছে রক্ত কণিকা অংশ। কণিকা অংশের মধ্যে ভাগ হচ্ছে আমরা বলি হচ্ছে রক্ত কণিকা, যেটা থাকে হচ্ছে আমাদের 45%, আর তরল অংশের মধ্যে থাকে হচ্ছে আমাদের কি রক্ত রস বা জলীয় অংশ, যেটা থাকে মোটামুটি 55 থেকে 60%। এই জলীয় অংশ রক্তরসের মধ্যে আবার কি থাকে, বেশিরভাগটি থাকে হচ্ছে জল, যেটা জলের পরিমাণটা হচ্ছে আমার প্রায় 95%। রক্তকণিকার মধ্যে আবার ভাগ তোমার বিভিন্ন রকম হয়, যেমন হচ্ছে আরবিসি, যেমন তোমার ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল, যেমন তোমার হচ্ছে মেগাক্যারিওসাইট বা অনুচক্রিকা, অনেক কিছু হয়। তাহলে এখানে উত্তর কি হচ্ছে আমাদের, এই যে তরল অংশ থাকছে রক্তের তরল অংশকে আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি প্লাজমা। প্লাজমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কণিকা অংশকে আমরা কি বলছি, কর্পাসেলস। উত্তর কি হবে, অবশ্যই করে প্লাজমা হয়ে যাবে। রক্তের রং লাল হয় কোন উপাদানের কারণে? এতবার পড়েছি আমরা কি জানি, হিমোগ্লোবিন। যদি হিমোগ্লোবিন অপশন না থাকতো তখন তুমি কিন্তু লোহিত রক্তকণিকা দিতে পারতে, ঠিক আছে। চলো, হিমোগ্লোবিন হচ্ছে এটা কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড প্রোটিন মানে যার মধ্যে প্রোটিন অংশের সঙ্গে এটা অপ্রোটিন পার্ট যুক্ত থাকে, তাকে আমরা হিমোগ্লোবিন বলছি। চলে আসি নেক্সট কোশ্চেনে। প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট পদ্ধতি কে পরিচালনা করেন? উইলিয়াম হার্ভে প্রথম আমাদের ব্লাড সার্কুলেশন এটা সম্পর্কে আমাদের প্রথম বলেছিলেন। ওয়াটসন এবং ক্রিক হচ্ছে আমাদের ডিএনএ যে ডাবল হেলিকাল যে মডেলটা থাকে সেটা সম্পর্কে প্রথম ব্যক্তি বলেছেন। ক্রিশ্চিয়ান বার্নার্ড হচ্ছে আমাদের কি করেছেন প্রথমে, ক্রিশ্চিয়ান বার্নার্ড হচ্ছে প্রথম আমাদের হার্ট ট্রান্সপ্লান্ট পদ্ধতিকে পরিচালনা করেছিলেন, ঠিক আছে। আর যে কোরানা হচ্ছে আমাদের প্রথম জেনেটিক কোড সম্পর্কে তিনি তথ্য প্রদান করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমি। শরীরে কোন অংশকে ব্লাড ব্যাংক বলা যেতে পারে? হৃদয়, লিভার, দেখো আমরা শরীরকে বলা হচ্ছে প্লীহাকে আমাদের ব্লাড ব্যাংক বলা হয়, যেখানে এখান থেকে রক্ত তৈরি হয়। আবার অন্যদিকে আমরা কিন্তু প্লীহা যেহেতু আমাদের সমস্ত ধ্বংস দেয়, প্লীহাকে আমরা আরবিসি গ্রেভিয়ার্ড অফ আরবিসিও বলে থাকি। আরবিসি এটাও কিন্তু বলে থাকি, ঠিক আছে। 40টা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ ক্লাস, আজকে এত অবধি থাকছে। নেক্সট দিন আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন, যেখানে তোমাদের সমস্ত কনসেপচুয়াল ক্লাস সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এখানে আলাদা আলাদা করে রয়েছে। তার সাথে সাথে সেই ক্লাসগুলোর পিডিএফ এবং পিডিএফে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ, এছাড়া আলাদাভাবে টেস্ট পোর্টালে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ রয়েছে, যেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোয়েশ্চেন, এবং ফুল লেন্থ মক টেস্টও তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। 1 ইয়ারের তোমাদের ভ্যালিডিটি। আর ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এটাও তোমাদের এখন চলছে লাইভ। এখানেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের টপিক অনুযায়ী তোমাদের এখানে এমসিকিউজ উইথ ডিটেলস ক্লাস চলছে, তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট টপিক অনুযায়ী এবং সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট,
এবং প্রিভিয়াস ইয়ার টেস্ট সিরিজ, যত WBPKP প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সমস্ত উইথ সলিউশন উইথ এক্সপ্লেনেশন তোমাদের এই প্র্যাকটিস ব্যাচে রয়েছে। এবং এটা ছাড়াও তোমাদের উইকলি 2টো করে মক টেস্ট এই WBPKP প্র্যাকটিস ব্যাচে কিন্তু নেওয়া হচ্ছে। আর WBP SI রিভিশন ব্যাচে তোমাদের কুইক রিভিশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ে সিলেবাস ভিত্তিক। এখানেও তোমাদের উইকলি 2টো মক টেস্টের ব্যবস্থা, চ্যাপ্টার ওয়াইজ টেস্টের ব্যবস্থা, এই সমস্ত কিছু রয়েছে। আর WBPKP বিগত বছরের সমাধান এবং ব্যাখ্যা সহ প্রশ্নোত্তরও তোমরা এখানে পাবে 2012 থেকে 2023-এ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচেও তোমাদের চলছে রানিং, এখানেও তাই উইথ টেস্ট সিরিজ এটা ব্যাচ, প্রত্যেকটা কনসেপচুয়াল ক্লাস ডিটেলসে, তারপরে তার সাথে সাথে MCQ প্র্যাকটিস, এই সমস্ত তোমাদের ব্যাচেস গুলো চলছে। এছাড়াও তোমরা সেন্ট্রালের জন্য SSC, রেলওয়ে এইগুলোর জন্য প্রিপারেশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে নিতে পারো। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এই কোর্সে গিয়ে ডেমো দেখলেই ডিটেলস পাবে। এছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে উপরে এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর মাস্ট জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট তোমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য।